আসসালামু আলাইকুম। ক্রাউন সিমেন্ট সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি মুশফিকুস সালিহিন। বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্র, জাপান, নেপাল ও শ্রীলঙ্কা সহ বিভিন্ন দেশে হাম সংক্রমণ দেখা দিয়েছে। সম্প্রতি হামমুক্ত দেশের মর্যাদা হারিয়েছে যুক্তরাজ্য, কানাডা সহ কয়েকটি দেশ। গবেষণা বলছে টিকাদানের হার কমে যাওয়ার কারণেই বেশিরভাগ দেশে দেখা দিয়েছে সংক্রমণ। আরও জানাচ্ছেন ফারুক হোসেন তার আরেকটি রিপোর্টে। অসুস্থ শিশুর এক একটি কাশি যেন আশঙ্কা হয়ে ধাক্কা দেয় মমতাময়ী মাতৃ হৃদয়ে। কারণ দিকে দিকে মায়ের বুক খালি করে নারী ছেঁড়া ধন কেড়ে নিচ্ছে প্রাণঘাতী রোগ হাম। চলতি বছর যুক্তরাষ্ট্র, জাপান সহ বিভিন্ন দেশে মাথা ব্যথার কারণ হিসেবে দেখা দিয়েছে এই রোগ। হামমুক্ত দেশের মর্যাদা হারানোর ঝুঁকিতে রয়েছে আমেরিকা ও জাপান। নেপালেও 4টি হাম প্রাদুর্ভাবের ঘটনা চিহ্নিত করা হয়েছে। 3 বছরের বেশি সময় ধরে স্থানীয়ভাবে হাম সংক্রমণের কোনো নজির না থাকলে সেই দেশকে হামমুক্ত ঘোষণা করে থাকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ কেন্দ্রের তথ্য অনুযায়ী এ পর্যন্ত বিশ্বের মোট 76টি দেশ হামমুক্ত খেতাব পায়। যদিও সম্প্রতি আর্মেনিয়া, অস্ট্রিয়া, আজারবাইজান, স্পেন, উজবেকিস্তান, যুক্তরাজ্য, কানাডা সহ অনেক দেশেই হামের প্রকোপ দেখা দেয়। এর জেরে হামমুক্ত মর্যাদাও হারায় দেশগুলো। 2024 সালে 10,000-এর বেশি হাম রোগী শনাক্ত হয়েছিল। এমন দেশের সংখ্যা ছিল 10টি। এর মধ্যে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে প্রকোপ ছিল সবচেয়ে ব্যাপক। টিকাদানের অপ্রতুলতাই ছিল এর প্রধান কারণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে দক্ষিণ এশিয়ার 3টি দেশ হামমুক্ত ছিল। তবে এবছর শ্রীলঙ্কায় 2 জন রোগী শনাক্ত হয়েছে। সংক্রমণ নির্মূলে মালদ্বীপের সফলতার একমাত্র কারণ ছিল জনসচেতনতা ও টিকাদান কর্মসূচি। গবেষকরা দেখিয়েছেন বেশিরভাগ দেশেই টিকা না নেওয়া শিশুদের মধ্যে সংক্রমণের ঘটনা ঘটেছে। ফলে মহামারী ঠেকাতে টিকাদান বাড়ানোর উপর জোরারোপ করেছে দেশগুলোর স্বাস্থ্য কর্তৃপক্ষ। গত 2 দশক প্রতি বছরই বাংলাদেশে হাম সংক্রমণের ঘটনা ঘটেছে। তবে সংক্রমণের হার কম ছিল এবং তা আলোচনায় আসেনি। চলতি বছর এই রোগ ভয়াবহ আকার ধারণ করেছে। প্রতিবেশী ভারত ও পাকিস্তানেও প্রতি বছর হাম সংক্রমণের নজির রয়েছে। দেশ দুটির মতো বাংলাদেশও শিশুর প্রাণ সংহারী এই রোগ নির্মূলে এখনও সফলতার সনদ পায়নি। ফারুক হোসেন, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। সিনোভ্যাক চীনা দূতাবাসের পক্ষ থেকে বাংলাদেশকে ৭৬,৬১৬ ভায়াল টিকা উপহার দেওয়া হয়েছে। সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন টিকা গ্রহণ করেন। এই ভায়াল দিয়ে 3,80,000 জনকে পোলিও টিকা দেওয়া যাবে। টিকা উপহার দেয় বাংলাদেশের জনগণের পক্ষ থেকে চীন সরকারকে ধন্যবাদ জানান স্বাস্থ্যমন্ত্রী। মন্ত্রী জানান, হামের টিকা বেশিরভাগ জেলায় পৌঁছে গেছে এবং ভ্যাকসিন গ্রহণ করতে মাইকিং করা হচ্ছে। ভিটামিন এ ক্যাপসুল কিছুটা কম আছে, জুনের মধ্যে চলে আসবে বলেও জানান তিনি। দরজায় কড়া নাড়ছে কোরবানির ঈদ। এরই মধ্যে দেশের সমুদ্র ও স্থলবন্দরে বাড়ছে মশলা জাতীয় পণ্যের আমদানির ব্যস্ততা। আমদানি স্বাভাবিক থাকায় এবছর মশলার দাম বাড়ার শঙ্কা নেই বলে আশার বাণী শুনিয়েছেন ব্যবসায়ীরা। চট্টগ্রাম থেকে সুমন গোস্বামীর ক্যামেরায় শামসুল হক হায়দরের পাঠানো রিপোর্ট। বিশ্বের বিভিন্ন দেশ থেকে দেশের বাজারে আসা মশলার প্রধান প্রবেশপথ চট্টগ্রাম সমুদ্র বন্দর। বিভিন্ন স্থলবন্দর হয়েও আসে এলাচ, জিরা, দারচিনি, রসুন, লবঙ্গ। সারা বছর ব্যবহার হলেও কোরবানির আগে কিছুটা চাহিদা বাড়ে এসব পণ্যের। তাই এসব মশলাজাত পণ্যে আমদানি স্বাভাবিকভাবে বেড়েছে। তথ্য বলছে, চট্টগ্রাম বন্দর দিয়ে 2025-26 অর্থ বছরের 10 মাসে লবঙ্গ আমদানি হয়েছে 1,227 টন, জিরা প্রায় 3,000 আর দারচিনি 12,500 টন। চট্টগ্রাম সমুদ্র বন্দরের পাশাপাশি কয়েকটি স্থলবন্দর হয়েও মশলা আমদানি হচ্ছে। চাহিদা পূরণের জন্য আমাদের স্থলবন্দর থেকে দিয়েও আমাদের আমদানি হচ্ছে। সেই হিসেবে যে আমদানি প্রক্রিয়াটা স্বাভাবিক পর্যায়ে আছে এবং দেশে কোনো ধরনের শর্টেজ পড়ার মতো কোনো রকম সম্ভাবনা নেই। এই পণ্যগুলো ব্যবসায়ীরা বন্দরে নিয়ে আসার সঙ্গে সঙ্গেই আমাদের যে প্রক্রিয়া আছে সেটা করার পরে দ্রুত আমরা একদম সার্কার ব্যবস্থা করে দিচ্ছি। এখান থেকে সরকার রাজস্ব আহরণ করছে। ব্যবসায়ীরা জানান, বর্তমান খুচরা বাজারে জিরার দাম প্রতি কেজি 550 টাকা, যা গত বছর এ সময়ে ছিল 650 টাকা। এলাচ এবছর প্রতি কেজি 3800 থেকে 4000 টাকা, যা গত বছর এ সময় ছিল 4400 টাকা। অন্যান্য মশলারও দাম বাড়ার সম্ভাবনা নেই বলে জানান ব্যবসায়ীরা। গত বছর এবছর অনেক রেট কম। স্পাইসের মশলা আইটেমের এবছর অনেক রেট কম আছে। আর বাজার পর্যাপ্ত মাল আছে, মালের কোনো ঘাটতি নেই।
মাল যেখানে মতো মাল পাওয়া যাচ্ছে। কনজুমার কম আছে এবং কনজুমার যদি হইতো তাহলে একটু মার্কেট হয়তো উদ্যোগতি হইতো। এখনো আমি বুঝতে পারতেছি না যে আমি একজন মশলা ব্যবসায়ী হিসেবে এই যে মার্কেটটাকে আসলে আগাবে কিনা, কিন্তু আগার কোনো সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না। বর্তমান বাজারে পর্যাপ্ত দেশীয় পেঁয়াজ থাকায় পণ্যটির মূল্যও স্থিতিশীল থাকছে বলে জানিয়েছে ব্যবসায়ীরা। এনটিভি নিউজ ডেস্ক। কোরবানির পশুর হাটের ইজারা এখনও সম্পন্ন করতে পারেনি ঢাকার 2 সিটি কর্পোরেশন। উত্তর সিটিতে 16 হাটের মধ্যে 8টির কার্যাদেশ হলেও কোনোটিরও ইজারাদার চূড়ান্ত করতে পারেনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। কার্যাদেশের আগে পশুর হাটের কার্যক্রম নিষিদ্ধ হলেও নিয়ম নীতির তোয়াক্কা না করে 2 সিটিতেই চলছে কোরবানির পশুর হাটের প্রস্তুতি। রাজধানীর কোরবানির পশুর হাট নিয়ে আরও জানাচ্ছেন ওবায়দুল্লাহ মামুন। আগামী 27 কিংবা 28 মে অনুষ্ঠিত হতে যাচ্ছে পবিত্র ঈদুল আজহা। ঈদকে সামনে রেখে রাজধানীতে পশুর হাট বসানোর প্রস্তুতি নিচ্ছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন। এবার ঢাকাতে 27টি পশুর হাট বসাতে যাচ্ছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। এর মধ্যে ঢাকা উত্তরে 16টি হাটের মধ্যে একটি স্থায়ী। আর ঢাকা দক্ষিণ সিটিতে 11টি কুরবানির পশুর হাট বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে টেন্ডার প্রক্রিয়া শেষ করলেও হাটের ইজারাদার চূড়ান্ত করেনি 2 সিটির কেউই। ঢাকা উত্তরে 4টি হাটে কোনো শিডিউল জমা পড়েনি, আর দক্ষিণ সিটিতে 2টি হাটে দরপত্র পাওয়া যায়নি, আর একটি হাটের ইজারা প্রক্রিয়াধীন রয়েছে। কার্যাদেশ চূড়ান্ত করার আগে হাটের কার্যক্রম শুরু নিষিদ্ধ হলেও ঢাকার 2 সিটিতে চলছে পশুর হাটের প্রস্তুতি। পাশাপাশি খেলার মাঠে পশুর হাট স্থাপনে নিষেধাজ্ঞা থাকলেও 2 সিটিতে খেলার মাঠ দখল করেই চলছে হাট বসানোর কাজ। ঢাকা দক্ষিণের প্রশাসক বলছেন, কার্যাদেশের আগে পশুর হাটের কার্যক্রম নিষিদ্ধের পাশাপাশি নির্ধারিত সীমার বাইরেও পশুর হাট বসালে ব্যবস্থা নেবে কর্পোরেশন। কোনো অবস্থাতেই হাইওয়েতে বা মেন রোডের উপরে যাতে কোনো হাট না আসতে পারে, কারণ এখনও তো ওয়ার্ক অর্ডারই দেয়নি, কাজে তারা কাজ করবে কিভাবে, কাজে এটা থেকে যাতে তারা বিরত থাকে সেটার জন্য আমরা বলেছি। আমরা খেলার মাঠগুলো থেকে যাতে হাট না করা যায় সেটার জন্য আমরা চেষ্টা করছি। নগর পরিকল্পনাবিদরা বলছেন, সরকারের গাফিলতিতেই খেলার মাঠ দখল করে বসছে পশুর হাট। এবারও দেখছি যে আমরা 2 সিটি কর্পোরেশনে বেশ কয়েকটি খেলার মাঠের মধ্যে আমাদের এই পশুর হাটের আয়োজন হয়েছে, এবং সেটার ক্ষেত্রে যথারীতি হাটের ইজারা প্রক্রিয়া শেষ হওয়ার আগেই সেখানে দখলদারিত্ব চলছে। তাহলে কর্পোরেশনের চোখের সামনে যখন এই ধরনের দখলদারিত্ব হয়, তাহলে ইজারা প্রক্রিয়াতে যে স্বচ্ছতা থাকবে এর তো কোনো নিশ্চয়তা নাই। তো অনুমোদন না দেওয়া সত্ত্বেও কীভাবে কর্পোরেশনের মধ্যে অনুমোদনহীন হাটের প্রস্তুতি চলে। জনদুর্ভোগ ও নগরীর পরিবেশ নষ্ট না করে রাজধানীতে পশুর হাট বসানোর পরামর্শ তাদের। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা। সকালের খবর এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।